আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে এলপিপি। ওকে, এবার এলপিপি কী জিনিস? এটা এমন একটা জিনিস যেটা তোমরা আগে খুব একটা বেশি করোনি, হয়তো করোই নি। একটা অসমীকরণ সমাধান করতে হয় সেটা জাস্ট করেছো, গ্রাফ আঁকতে হয় সেটা শিখেছো, বাট কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় অ্যাপ্লাইটা হয় সে সম্বন্ধে খুব একটা ধারণা তোমাদের নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে এলপিপি। এবং কি এই যে এলপিপি জিনিসটা কি, অঙ্ক শুরু করার আগে একটু বলে দিই বেসিক জায়গাটা, কয়েকটা জিনিস বলে দিই। দেখতে পাচ্ছ আমি কটা জিনিস লিখে রেখেছি খাতায়। প্রথমটা হচ্ছে মিনিমাম কস্ট, হাতের লেখা আশা করি বোঝা যাচ্ছে। ব্র্যাকেটের পাশে সর্বনিম্ন খরচ লেখা রয়েছে। ম্যাক্সিমাম প্রফিট, সর্বোচ্চ মুনাফা দেখতে পাচ্ছ রয়েছে। এই দুটো হচ্ছে বেসিক মেন কি ফ্যাক্টর, ঠিক আছে? মিনিমাম কস্ট আর ম্যাক্সিমাম প্রফিট। এবার দেখো, ধরো কোনো একটা কোম্পানি, কোম্পানি ছেড়ে দেবো, তুমি কোম্পানি ধরো একটা দোকানে কোনো একটা জিনিস বিক্রি করা হচ্ছে। দোকানটা দু রকমের জিনিস ধরো বিক্রি করে। এখন সেই দু রকমের জিনিসের মধ্যে ধরা যাক এ আর বি দুটো জিনিস। এই এ জিনিসটা বিক্রি করে দোকানদার দেখা যায় 5 টাকা লাভ করতে পারে, আর বি জিনিসটা বিক্রি করলে দেখা যায় দোকানদার 7 টাকা লাভ করে। তাহলে সহজ বুদ্ধিতে, স্বাভাবিক বুদ্ধিতে আমাদের এটা প্রত্যেকেরই মনে হবে কারণ এটা এই ফ্যাক্ট যে অবশ্যই বি জিনিসটা বিক্রি করা দোকানদারের পক্ষে লাভজনক, ঠিক তো? তো এবার একটু পিছিয়ে যাও, ধরো জিনিসটা যেখানে তৈরি হচ্ছে, এ জিনিস বা বি জিনিস যেখানে তৈরি হচ্ছে, তাহলে এই যে এ আর বি দু রকমের জিনিস বিক্রি করে যে দু রকমের লাভ দোকানদার করতে পারে, ঠিক সিমিলারলি কোম্পানিও করতে পারে। এবার যখন জিনিসটা তৈরি হয়েছে, তাই সেই জিনিসটা তৈরি করার জন্য সেই কোম্পানির কি লাগছে, সেই কোম্পানির খরচ লাগছে। এই খরচের মধ্যে কি রয়েছে, সেটা কাঁচামাল হতে পারে, সেটা নাম্বার 2 শ্রমিক হতে পারে, প্রয়োজন হবে। নাম্বার 3 অর্থ হতে পারে। মোটামুটি বেসিক এই তিনটে জিনিস। এবার এই তিনটে জিনিস নিয়ে ভাব, কোম্পানি জিনিসটা দোকানদারকে বিক্রি করছে। এবার এই দুটো জিনিস তৈরি করতে মোটামুটি এই তিনটে মেন, একটা কাঁচামাল, র মেটেরিয়ালস যাকে বলা হয়, শ্রমিক যারা তৈরি করছে, আর হচ্ছে অর্থ, টাকা, যেটা যে কেনা হবে বা শ্রমিকদের দেওয়া হবে সেই জিনিসটা। এর মধ্যে দেখো তুমি সবকটাই কিন্তু কম খরচ করতে, কম ব্যয় করতে যাবে, তাই না? তুমি যদি দেখো তোমার একটা কাজ করতে 3 জন হয়ে যাচ্ছে, 3 জন লোক লাগছে, তুমি সেটাকে চেষ্টা করবে, যদি সেটা কোনোভাবে সেটা 2 জনে করা যাবে কি, কখনোই চেষ্টা করবে সেটাকে 4 জন দেওয়ার, তাতে কোম্পানির খরচ বাড়বে। সিমিলার ফর কাঁচামাল এবং টাকা পয়সা কি কোনো জিনিস নিয়ে আমরা 2 টাকায় কিনতে পারি, আমরা তাকে 3 টাকা দিই না। সিমিলারলি কমাতে চাইব, তাহলে এইগুলোকে আমরা কমাতে চাই, ঠিক? বাট এই কমাতে চাওয়া এইগুলোকে কম রেখে কোম্পানি কি বেশি করতে চায়, লাভ বেশি করতে চায়। ঠিক এইখানে ওই সর্বনিম্ন খরচ আর সর্বোচ্চ মুনাফা। খরচ যখন হয় তখন আমরা ওটাকে সবচেয়ে কম করার চেষ্টা করি, আর যখন লাভ করি আমরা চেষ্টা করি সেটাকে ম্যাক্সিমাম করতে। তো এই সর্বনিম্ন খরচ আর সর্বোচ্চ মুনাফা, এই দুটোকে নিয়ে আমরা কাজ করে টোটাল এলপিপিটাকে আমরা ঘোরাই। নেক্সট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। বাট এই যে জিনিসটা করছি আমরা, মানে খরচটাকে মিনিমাম করছি আর লাভটাকে ম্যাক্সিমাম করছি, এই যে সমস্যা, এই যে জিনিসটাকে করা হচ্ছে, মানে কি করে কি ইউজ করলে, কার জায়গায় কি আনলে সেটা মেনটেন করা যাবে, এই পুরো জিনিসটাকে আমরা বলি অপটিমাইজেশন প্রবলেম। অপটিমাইজেশন প্রবলেমের বাংলা বইতে রয়েছে কাম্যায়ন সমস্যা, আমি লিখলাম, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় ওয়ার্ডটা, কাম্যায়ন সমস্যা। নেক্সট যে দুটো জিনিস আসে সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন আর কনস্ট্যান্ট। এবার ধরে নাও
অবজেক্টিভ ফাংশনের কনস্ট্রেন্ট, তো কনস্ট্রেন্ট মানে হচ্ছে তোমার যে কন্ডিশনগুলো গিভেন আছে, মানে তোমার কন্ডিশন কী কী রয়েছে, তোমার কাঁচামালটা কম করতে হবে, শ্রমিক কম করতে হবে, অর্থ কম করতে হবে, এই তিনটের ওপর মানে তিনটে তোমার জিনিসটা তৈরি করতে দরকার, এইগুলো কনস্ট্রেন্ট। মানে এইগুলোর ওপর তোমার মানে প্রচুর নয় তোমার, এগুলো তোমার কাছে অপ্রতুল নেই, ঠিক এই জায়গায় এগুলো হচ্ছে কনস্ট্রেন্ট। বাধা গোষ্ঠী খুব ভয়ানক কিছু বাংলা ইউজ হয়, বাধা গোষ্ঠী। আর নেক্সট হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ মানে তুমি মানে তুমি কোন ফিগারটা নিয়ে তুমি কাজ করছো বা কোনটা তোমার করতে হচ্ছে, সেইটা হচ্ছে এইটা, লাভ হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন এই ক্ষেত্রে। আবার ধরো তুমি যদি খরচ নিয়ে কাজ করতে, তোমার লাভ সর্বাধিক হতে হবে, খরচটা কম করতে হবে, ওইখানে কাজ করলে বা যাতায়াতের খরচ কমাতে হবে, এই সব ক্ষেত্রগুলোতে আবার অবজেক্টিভ ফাংশনকে মিনিমাম হয়ে যাবে, তখন কমে যাবে। ঠিক সিমিলারলি এইটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন, ঠিক আছে। আর লাস্ট একটা পয়েন্ট আমি লিখে রেখে দিয়েছি, আমি একটু পরে বোঝাবো, সেটা হচ্ছে এক্সআই আর ওয়াই জে গ্রেটার ইকুয়াল টু 0। এক্সআই আর ওয়াই জে কি, যেহেতু এই সমস্যাগুলো সবটাই আমার বাস্তব জীবনে কাজে লাগে, বাস্তব রিয়েল লাইফে আমরা কাজ করি এগুলোকে নিয়ে, তাই জন্য কখনোই এগুলো নেগেটিভ হয় না। আমার রিয়েল লাইফে কি নেগেটিভের কোনো অস্তিত্ব রয়েছে? আমরা যখন করি স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা বলতে যাচ্ছিলাম, স্বাভাবিক সংখ্যা যেটা ন্যাচারাল নাম্বার, সেখানে কিন্তু কোনো আমার নেগেটিভ নাম্বার থাকে না। তো সেই জন্য এক্স আর ওয়াইটা, এক্সআই আর ওয়াই যে লিখি, x1 x2 যতগুলো হবে ফিগার সমীকরণ, প্রত্যেক কটা এক্স আর প্রত্যেক কটা ওয়াই সবই কিন্তু আমার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ওকে, বোঝা গেল? আচ্ছা, আমরা একটা অঙ্ক নিয়ে কাজ করা যাক। কি বলা আছে যে একটা ছোট কারখানা এ ও বি সামগ্রী উৎপাদন করে, কারখানায় প্রত্যহ 24টি সামগ্রী উৎপাদন করা যায়। এ ও বি সামগ্রী উৎপাদন করতে যথাক্রমে 1 ঘন্টা ও হাফ ঘন্টা সময় লাগে। দৈনিক সর্বাধিক 16 ঘন্টা সময় পাওয়া যায়। যদি প্রতিটি এ ও বি সামগ্রীতে মুনাফা যথাক্রমে 300 টাকা ও 160 টাকা হয়, তবে সর্বাধিক মুনাফা পাওয়ার জন্য দৈনিক কত ধরনের সামগ্রী কটি করে উৎপাদন করা যাবে, লৈখিক পদ্ধতিতে নির্ণয় করো সর্বাধিক মুনাফার মান কত। এবার এইখানে দেখো আমি কিছু লাইন আন্ডারলাইন, কিছু ওয়ার্ডে আন্ডারলাইন করেছি। কি বলেছি? কটা সামগ্রী উৎপাদন করে? দুটো, এ আর বি। কারখানায় প্রত্যহ সর্বাধিক 24টি সামগ্রী উৎপাদন করা যায়। মাথায় রেখো, সর্বাধিক ওয়ার্ড হচ্ছে আমার এখানকার আর একটা কি ওয়ার্ড আমি আন্ডারলাইন করেছি, তাও এখানে আর একটা মার্ক গোল করলাম। এ ও বি উৎপাদন করতে যথাক্রমে 1 ঘন্টা ও হাফ ঘন্টা সময় লাগে। আবার দৈনিক সর্বাধিক 16 ঘন্টা সময় পাওয়া যায়। যদি প্রতিটি এ ও বি সামগ্রীতে মুনাফা দেওয়া আছে 300 আর 160, তাহলে সর্বাধিক মুনাফা, তার মানে আমার এখানে প্রফিট বার করতে হবে, সেটা ম্যাক্সিমাম করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনের শেষে রয়েছে দৈনিক প্রত্যেক ধরনের সামগ্রী কয়টি করে, আমরা ছোটবেলায় শিখেছিলাম। ধরি এ সামগ্রী এক্সটি ও বি সামগ্রী ওয়াইটি তৈরি করতে হবে। ফার্স্ট আমি এটা ধরে নিলাম। এবার অ্যাপ্লাইগুলো দেখো, কি বলা হয়েছে? কারখানায় প্রত্যহ সর্বাধিক 24টি সামগ্রী উৎপাদন করা যায়। মানে হতে পারে কারখানার ইনফ্রাস্ট্রাকচার যা, তাই তুমি ম্যাক্সিমাম 24টা সামগ্রী তৈরি করতে পারে। তাহলে কি বলতে পারি আমরা, যে এই এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা লেস ইকুয়াল টু 24, সর্বাধিক বলেছে, তাহলে তুমি হায়েস্ট 24টা বা 24টার কম করতে। ওকে, নেক্সট বলা হচ্ছে সামগ্রী উৎপাদন করতে সময়। দেখো নেক্সট কন্ডিশনে সময় রয়েছে। কিভাবে? তাহলে একটা জিনিস তৈরি করতে 1 ঘন্টা, তাহলে এক্সখানা জিনিস তৈরি করতে একই রকমভাবে একটা করতে হাফ ঘন্টা, আর ওয়াইখানা করতে এত। সর্বাধিক 16 ঘন্টা, আবার মানে তুমি ম্যাক্সিমাম কারখানায় 16 ঘন্টা কাজ হতে পারে, তার বেশি কাজ হবে না। তাহলে তুমি জিনিসটা তৈরি করার জন্য ম্যাক্সিমাম এই সময়টা পেতে পারো। গেল। এইবার এসো লাভ।
লাভ কি বলছে, লাভ কত কি বলা হচ্ছে দেখো, লাভ বলা হচ্ছে একটা এতে বিক্রি করে তুমি পাও 300 টাকা আর বি বিক্রি করে তুমি পাও 160 টাকা। তাহলে লাভ মোট কত হচ্ছে 300 ইন্টু এক্স প্লাস 160 ইন্টু ওয়াই ইজকাল টু 300x প্লাস 160y। এবার আমি কোয়েশ্চেনটাকে ফ্রেম করে ফেলি। কি ফ্রেম হলে, আমি একটু ইংলিশে লিখছি। এটা ম্যাক্স জেড, লাভটা যেহেতু সর্বাধিক করব, ওয়ার্ড দেওয়া রয়েছে এখানে, সর্বাধিক মুনাফা, সেই জন্য আমি এখানে ম্যাক্স জেড লিখলাম। ম্যাক্স জেড তাহলে কি হলো 300x প্লাস 160y সাবজেক্ট টু, ওই যে বলছিলাম না সাবজেক্ট টু কনস্ট্রেইন, বাধা গোষ্ঠী যেটা বললাম। কি কি বাধা গোষ্ঠী আছে, একটা কন্ডিশন কি, কন্ডিশন x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 24, আর সেকেন্ড হচ্ছে x প্লাস ওয়াই বাই 2 লেস ইকুয়াল টু। আর যেহেতু জিনিস তৈরি করবে তাহলে x আর y গ্রেটার ইকুয়াল টু 0, জিনিস তো মাইনাসে তৈরি হয় না, তাই x আর y গ্রেটার ইকুয়াল টু 0। বোঝা গেল? এইবার এসো কয়েকটা জিনিস বলি, এখান থেকে বোঝো। এই যে জেড ফাংশনটা দেখছো, এই ফাংশনটাই হচ্ছে আমার ওখানকার, যেটা আমি একটু আগে বললাম, অবজেক্টিভ ফাংশন। আর এই তিনটে হচ্ছে আমার কনস্ট্রেইন্ট, যাকে বাংলা বলা হয় বাধা গোষ্ঠী। এই আমার পুরো কোয়েশ্চেনটা ফ্রেম হলো, এইটা তোমার কোয়েশ্চেন দিয়ে করতে হবে। এবার কিভাবে অ্যাপ্লাই দাও, ধরো তুমি কোনো কোম্পানিতে চাকরি করছো, তোমার কোম্পানি এই ডেটাগুলো দিয়ে বললো যে আপনি আমায় বলুন যে আমি কি করলে বা মানে জিনিসগুলো কটা করে জিনিস তৈরি করলে আমার লাভ ম্যাক্সিমাম, তখন তুমি এই কোয়েশ্চেন তৈরি করবে, করে সলভ করবে। ওকে, আগে এইটুকুনি ভালো করে বুঝে নাও, তারপর আমি নেক্সটটা স্লাইডে সলভ কী করে করবে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা যে প্রবলেমটা একটু আগে তৈরি করলাম, যে ম্যাক্স জেড ইকুয়াল টু 300x প্লাস 160y, সাবজেক্ট টু x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 24, আর x প্লাস ওয়াই বাই 2 লেস ইকুয়াল টু 16, আর এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা সলভ করব। আমাকে তো কোম্পানি ডেটা দিয়েছে, আমার এখানে তো কোম্পানিকে বলতে হবে যে এ জিনিস কটা তৈরি করবে আর বি জিনিস কটা তৈরি করবে, যাতে কোম্পানির লাভটা ম্যাক্সিমাম হয়। আমি সেই জন্য প্রসিডিওরটা বলবো এবার, ঠিক আছে, কী করে সলভ করতে হয়। খেয়াল করে দেখো, এখানে একটা ভগ্নাংশ রয়েছে, আমার প্রথম কাজ এই ভগ্নাংশটাকে চেঞ্জ করা। সেই চেঞ্জটা কী করে হবে বুঝতেই পারছো, তার তলে আমি করেছি। দেখো, এক্স প্লাস ওয়াই বাই 2 16 ছিল, 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 32 হয়ে গেছে। তাহলে আমার সমীকরণগুলো পরিষ্কার হয়ে গেল। কী কী সমীকরণ হলো আমি একটু প্রথমে, মানে যেহেতু আগে ছবিটা করে নিয়েছি বোঝাচ্ছি, আমি আগে একটু বলে দিই। দুটো সমীকরণকে তোমরা পাশে লিখে নেবে রাফে। দেখো, আমি লেস ইকুয়াল টু তুলে দিয়েছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 24 লিখেছি, আর 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 32 লিখেছি। এবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 24, এই সরলরেখাটা আঁকার সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে আমার ছেদাংশ করে চড়ে দেওয়া ফিগারটাকে নিয়ে ইন্টারসেপ্ট ফর্মে। আমরা ক্লাস 11-এ করেছি কি না, এক্স বাই 24 প্লাস ওয়াই বাই 24 ইকুয়াল টু 1। সিমিলারলি পরেরটাকে করলাম, একটু স্টেপ জাম্প করেছি, 32টাকে নিচে আনলে 2x বাই 32 মানে কাটাকুটি করে 16, আর ওয়াই বাই 32 ইকুয়াল টু 1 এলো। তাহলে বিন্দু দুটো কি পেলাম না, 24,0 আর 0,24 এখান থেকে পাওয়া যায়। এক্সের তলায় যেটা থাকে, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি ফিগারটাকে, দুটো বিন্দু 24,0 আর 0,24, আর এখানকার দুটো পয়েন্ট কি কি পাচ্ছি, একটা হচ্ছে 16,0 আর একটা হচ্ছে 0,32। ঠিক আছে, এটা তোমরা পাশে করে ওখানে পয়েন্টগুলোকে পাশে লিখে রাখবে। আমি এখানে জায়গার একটু অপ্রতুলতার জন্য এরকমভাবে করেছি। এবার আমি কি করছি, তাহলে আবার তোমার কত দূর চাই পয়েন্ট, দেখো এক্সের 24 চাই, ওয়াই এর 32 অবধি চাই। খেয়াল রেখো, এই ধরনের অঙ্কগুলো করার জন্য কিন্তু আমাকে পরীক্ষার খাতায় কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না। তাহলে আমি কি করব, আমাকে খাতাতেই করতে হবে। দেখো, আমি একটু তোমাদের দেখাই, আমি একটা গ্রাফ মানে অ্যাক্সিস ড্র করেছি। ওয়াই অ্যাক্সিস দেখো আমি কতটা নিয়েছি ওপর দিকে, প্রায় 32 ছাড়িয়ে আরও দুটো ঘর নিয়েছি, আর এখানে এক্সট্রা 24টা জাস্ট একটু ক্রস করে রেখে দিয়েছি।
কি করে করেছি, যেহেতু এর নেগেটিভ নেই আমি নেগেটিভে যাব না, আমি যতটা বা ম্যাক্সিমাম অংশ নিয়ে করব, পয়েন্টটা দেখে নেব কত কত রয়েছে সেরকমভাবে করব। আমি এখানে আমার প্রতিটা স্কেলের প্রতি এক ঘরকে আমি 2 একক ধরি। তোমরা করেছিলে ছোটোবেলায় গ্রাফ ছক কাগজে ঘরকে ধরে নিয়ে, আমি সেরকমভাবে করেছি। মানে আমার এখানে এটা 32, সেটা যদি স্কেলে মাপো সেটা 16 পাবে, এরকমভাবে আমি কেটে নিয়েছি। তবে আর পরীক্ষায় একটা জিনিস বলে দিই, চেষ্টা করবে ছবিটা পেন্সিলে আঁকতে, পরিষ্কার পেন্সিলে ফ্রেশ পেয়ে ছবিটা আঁকবে। কোনো অবস্থাতেই মানে হিজিবিজি রবার্ট বেশি ইউজ করা কাটাকুটি করবে না, ওসব আমি পরে একটা ভিডিওতে বলে দিচ্ছি। এবার দেখো এখানে খেয়াল করে প্রত্যেকটা ডট 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 গিয়েছি, যদি খুব ভালো করে মাইনরলি খেয়াল করে দেখতে পাবে, মানে ওগুলো কিন্তু আমি স্কেল দিয়ে একদম মাপ বসিয়ে নিয়েছি, মানে 1 2 করে হিসেবটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, নেবে এটা দরকার আছে। আমরা কী করছি, প্রথম পয়েন্ট কি 24,0 আর 0,24। দেখো আমি এখানে সিতে প্লট করি 24,0 আর ওখানে আমার ডিতে প্লট করা আছে 0,24 নিয়ে এইটাকে স্ট্রেট লাইন দিয়ে একটা জয়েন করে দিই। স্ট্রেট লাইন চিহ্ন কি ছিল দেখো খেয়াল করে, লেস ইকুয়াল টু। ক্লাস 11-এ তোমরা পড়েছো, হয়তো 9-এও করেছো, সরি 10-এও করেছো, যে লেস ইকুয়াল টু থাকলে সরলরেখা মূলবিন্দুর দিকে সরে আসে। দেখো আমি অ্যারো দিয়েছি, কোন দিকে দিয়েছি, টুয়ার্ডস অরিজিন দিয়েছি, এরম করেছি। একই রকম রাখা থাকলো ছবি। পরেরটা 2x + y = 32, পয়েন্ট পেয়ে গেছে 16 0 আর 0 32। প্লট করো 16 0, ওই দেখো ওপরে 0 32, দুটোকে যোগ করে দাও। একই রকমভাবে এটাও লেস দ্যান ছিল, দেখো আমি এরও কিন্তু দিয়েছি এখানে, যদি বোঝা না যায় একটু ক্লিয়ার করে নাও, এইখানেও দেওয়া রয়েছে এরও। ঠিক আছে, এইবার তুমি আর অবশ্যই যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স আর ওয়াই, তাই এখানে একটা অ্যারো আছে আর এইখানে একটা অ্যারো আছে। ঠিক আছে, এই দুটো দেওয়া থাকলো। এবার তোমাদের কাজ হচ্ছে মেন রিজিয়ান কোনটা, কোন জায়গায় সমাধানটা হয়েছে সেটা কি করে পাওয়া যাবে না। দেখো এই যে সরল রেখাটা সিডি, এদিকে আসছে, এই রিজিয়ানটাকে সে দেখাচ্ছে, তাই তো, সে এই রিজিয়ানটা দেখাচ্ছে, আর এই যে এবি সরল রেখা সে এইটা দেখাচ্ছে। তাহলে সাধারণ সমাধান কোন জায়গাটা সবটা রয়েছে, দেখো সেটাকে আমি সেট করে দিয়েছি। দেখো তোমরা বলো স্যার এইটা কেন দেখালেন না, দেখো এখানে কিন্তু সিডিটা, এই ওপরের ডিটা কিন্তু স্যাটিসফাই করছিল না, এইটা কিন্তু যায়নি ডিটা। অ্যান্ড সিমিলারলি ফর দিস, এখানেও কিন্তু এবি সরল রেখাটা যায়নি, কিন্তু ভেতর দিকে, তাই পুরোটাই ভেতর দিকে হয়েছে। তাহলে এবার দেখো রিজিয়ানটা কি, তাহলে এই ছবিটায় কোনো সমস্যা থাকলে পয়েন্ট আউট করো। আর একটা জিনিস বলি, তুমি সবকটা পয়েন্টই পেয়েছো, দেখো একটা ছেদবিন্দু আছে না এখানে, সেই পয়েন্টটা তো এই রিজিয়নের মধ্যে রয়েছে। এই ছেদবিন্দুটা কিন্তু বার করে নিতে হচ্ছে। কি করে বার করছি, খুব সহজ, আমি পাশে করেছি, সমাধান করে বার করে, কিছু লিখতে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো পদ্ধতি তুমি সমাধান করতে পারো। আমি জাস্ট মাইনাস করলেই বেরিয়ে গেছে, x 8 বেরিয়েছে আর y = 16 বেরিয়েছে, বিন্দুগুলো পেয়ে গেছি। তাহলে দেখো তারপর তলায় কি লিখে দিয়েছি, আমি একটু ঘুরিয়ে নিই ক্যামেরাটাকে, তাহলে দেখো OAPD, বুঝতে পারছো, যদি নাম খাতায় যেটা রয়েছে দেখো OAPRD, সীমাবদ্ধ অঞ্চলটি কার্যকর সমাধান অঞ্চল। ও 0 0, পয়েন্টগুলো লিখছি, কোঅর্ডিনেটগুলো, A 16 0, P এত, আর D হচ্ছে 0 24, পাশে নাম্বার দেওয়া, কেন দেওয়া সব পরে বলছি। এবার তোমাদের কাছে তোমাদের জেড বার করতে হবে এই 4টে পয়েন্টে, যে সমাধান অঞ্চলের মধ্যে যে প্রান্তিক বিন্দুগুলো, মাথায় রাখো যে প্রান্তিক বিন্দুগুলো থাকবে, আমরা সেই পয়েন্টে ভ্যালুগুলোকে বার করব। প্রথম পয়েন্ট কি, ও, তাই জেড অ্যাট ও, জেড আমার কি ছিল ওপরে 300x + 160y, বসাও 300 × 0 + 160 × 0, ভ্যালু 0। তারপর জেড অ্যাট এ, জেড অ্যাট পি, জেড অ্যাট ডি বার করেছি। আমার কোয়েশ্চেনে চাওয়া হয়েছিল ম্যাক্স জেড, এই 4টের মধ্যে জেড হাইয়েস্ট কোথায় হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে পি বিন্দুতে হয়েছে, সেই জন্য আমি পি বিন্দুর পাশে ম্যাক্স লিখে রেখেছি। অঙ্ক শেষ, লাস্টে আমার আনসার ম্যাক্স জেড 4960, কোন বিন্দু বলে দিলাম, পি বিন্দু, ভ্যালু দুটো দিয়ে দিলাম, x = 8, y = 16, এই হচ্ছে আনসার। বোঝা গেল, এই 8 আর 16 কোথা থেকে পেলাম, পি বিন্দুর কোঅর্ডিনেট যেটা বার করেছিলে। ঠিক আছে, এই পাশে লেখা রয়েছে পি বিন্দুর কোঅর্ডিনেট। বোঝা গেল, নাম্বার কি বৃত্তান্ত সব পড়ে আসছে।
আচ্ছা, এবার আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে কোয়েশ্চেন, মানে পরীক্ষায় কি আসে এখান থেকে। পরীক্ষায় আমরা এগুলোকে পাবো হচ্ছে কোয়েশ্চেন মার্ক নাম্বার 3-তে, 3A, যেখানে আমরা 5 মার্কসের কোয়েশ্চেন করি সেখানে পাবো, দুটো দেবে, একটা করতে হয়। এতদিন পর্যন্ত মানে সিলেবাসটা চেঞ্জ হওয়া থেকে এই লাস্ট 2019-20 ছেড়ে মানে 2019-এর এইচএস পর্যন্ত দুটো পার্ট হতো কোয়েশ্চেনটা। একটা হচ্ছে ফর্মুলে তৈরি করা, এই প্রবলেমটা তৈরি করা, মানে এই কোয়েশ্চেন দিয়ে তোমায় বলবে তুমি প্রবলেমটাকে তৈরি করো, মানে কোয়েশ্চেন তোমার এইখানে শেষ, এতটা করে রেখে দেবে, এই হিসেবটা করি, এর জন্য 5 মার্কস দেওয়া হতো। আর একটা কোয়েশ্চেন, এই সমীকরণটা ওরা প্রোভাইড করবে, তোমায় দিয়ে দেওয়া হবে, তোমাকে এই সলভটা ইন ডিটেল করতে হবে, ঠিক আছে। যখন ফর্মুলা করতে হতো, যে ফর্মুলেট করতে বলা হতো কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন তৈরি করতাম আমরা, ওই কিভাবে ছক তৈরি করতাম না সেইরকম ব্যাপার, সমীকরণ তৈরি করতে দিত, সেটায় 5 নম্বর দিত, কোনো পার্ট মার্কিং ছিল না, পুরোটা করলে তুমি 5 পাবে। আগে বলছি, এবারেরটা কী করেছে পরে আসছি আমি, পুরো 5 পাবে। আর অথবাতে কি থাকতো, ধরো এই কোয়েশ্চেনটা দেওয়া, এখান থেকে তোমার এই পুরো ক্যালকুলেশনটা করতে হবে, সেই নাম্বারটা আমি মেনশন করেছি। তোমরা যদি এই ছবিটা ঠিক করে আঁকো তার জন্য তোমরা পাবে 2, পুরো ছবিটা ঠিক হতে হবে, ছবি ভুলে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না। নেক্সট, এই যে সীমাবদ্ধ অঞ্চল লিখে এই যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো বলতে পারলে তোমরা পাবে 1, আর শেষটা এই মান জেডের মানগুলো এবং তার পাশের এই উত্তরটা পুরোটা, ম্যাক্স জেড কত কোন বিন্দুতে এবং এক্স আর ওয়াই ভ্যালু, এই পুরোটা পেলে তোমরা পাবে 2। এই ছিল 5। এবার কি করেছে, এবার এই কোয়েশ্চেনটা দিয়েছে, বলে যে কোয়েশ্চেন তৈরি করো, ফর্মুলা তৈরি করো এবং সমাধান করো, এতে এতটা রেখেছে 2, এইটা 1, ছবিতে 1 আর এটা 2, আর সমাধানে একটা ওর সঙ্গে যেটা অর ছিল সেটা খালি কোয়েশ্চেন দেওয়া, শেষ করতে বলা, গ্রাফ করতে বলা। তো আমি বলবো, সাজেস্ট করবো পরীক্ষায় সবসময় আমরা গ্রাফটাকে করব, সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে সমাধান করে এই কাজটা করে আসবো, ঠিক আছে। এই হচ্ছে বক্তব্য।